ওকে গাইস, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মেজর কালচারাল রিম অফ দ্য ওয়ার্ল্ড। মেজর কালচারাল রিম অফ দ্য ওয়ার্ল্ড আজকে পড়বো, ঠিক আছে? তো মেজর কালচারাল রিম অফ দ্য ওয়ার্ল্ড পড়বো আজকে। কালচারাল রিম কাকে বলে, তার যে ডেফিনেশন সেটা আমরা দেখব, ঠিক আছে? তো কালচার রিমের ক্ষেত্রে ব্রগ অ্যান্ড ওয়েবের যে ক্লাসিফিকেশন আছে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়বো, ঠিক আছে? ক্লাসিফিকেশনে বেস কী কী ছিল সেটা দেখব, যে ক্লাসিফিকেশনটা কিসের ওপর বেস করে করা হয়েছিল এবং কতগুলো ক্লাসিফিকেশন ছিল, 4টে মেজর 2টো মেসো, সেটা দেখব, ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা পড়বো, অক্সিডেন্টাল, ইসলামিক, ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়ান, সাউথ ইস্ট এশিয়ান, মেসো আফ্রিকান আর নেগ্রো আফ্রিকান রিম। দেখো এখানে রয়েছে অক্সিডেন্টালের ডিভিশন আছে, আবার ইসলামিক, ইন্ডিয়ান, ইস্ট এশিয়ান, সাউথ ইস্ট এশিয়ান, মেসো আফ্রিকান আর নেগ্রো আফ্রিকান, ঠিক আছে? তারপর তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, চলো তো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, নেক্সট উইকে তোমাদের হয়তো টিউসডে পর্যন্ত পেইড ক্লাস হবে। নেক্সট উইকে টিউসডে পর্যন্ত তোমাদের পেইড ক্লাস হবে। টিউসডের পর থেকে তোমাদের, মানে আমি তোমাদের ডেটটা বলছি, 21 আগস্ট থেকে তোমাদের পেইড ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে? 21 আগস্ট থেকে মোটামুটি 31 আগস্ট পর্যন্ত এই টাইম রেঞ্জটা পেইড ক্লাস বন্ধ থাকবে। তোমরা আগের যত ক্লাস আছে সেগুলো দেখো। রিমোট সেন্সিং জিআইএসের যে প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে রিমোট সেন্সিং জিআইএস জিপিএসটা পুরোটা করে নিও। এবং ইউটিউবে যত প্র্যাকটিস ক্লাস আছে, যত 500 এমসিকিউ সিরিজ বা আরও যত প্র্যাকটিস করেছি, সমস্ত প্র্যাকটিস ক্লাসগুলো ভালো করে এই টাইম রেঞ্জের মধ্যে করে নাও। 21 থেকে 31 এই যে টাইম রেঞ্জটা, মোটামুটি 10 দিনের যে ছুটি, সেই 10 দিন ছুটি 10 ডেজে কোনো পেইড ক্লাস হবে না, ফ্রি ক্লাস হতে পারে মাঝে মধ্যে, ফ্রি ক্লাস হতে পারে, ঠিক আছে? ফ্রি ক্লাস হতে পারে, কিন্তু পেইড ক্লাস হবে না। তো এই টাইমের মধ্যে তোমরা প্রিভিয়াস যে টপিক যদি কারো কিছু বাকি থাকে সেগুলো রিভাইজ করে নাও। রিমোট সেন্সিং জিএস জিপিএসের যে ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে সেগুলো দেখে নেবে। তো এই বিষয়গুলোকে তোমরা ভালো করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক তাহলে। দেখো, তো ডেফিনেশন অফ কালচারাল রিম তাহলে কাকে বলে? কালচারাল রিম ইজ এ জিওগ্রাফিক্যাল রিজিয়ন where cultural traits maintain homogeneity. কালচার রিম কাকে বলে তোমাদের সোশ্যাল কালচার জিওগ্রাফির প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম। ধরো তুমি একটা পুকুরের মধ্যে ঢিল ফেললে, তো ঢিলটা যে জায়গাটায় ফেললে সেটা হচ্ছে কালচারাল হার্ট, এবং তার ফলে যে ঢেউটা তৈরি হচ্ছে, একটা ওয়েভ তৈরি হয়। তো যতদূর পর্যন্ত এরকম ছোট ছোট ছোটগুলো ওয়েভ তৈরি হয়, ঠিক আছে? তো এটা যত দূর অবধি, হাইয়েস্ট পয়েন্ট যতটা ছড়িয়ে থাকবে, সেটাকে বলে, তার বাউন্ডারিটাকে বলে কালচারাল রিম। তার যে বাউন্ডারিটা সেটাকে বলে কালচারাল রিম, ঠিক আছে? তো আর সোর্স পয়েন্ট যেটা, সেটাকে বলে কালচারাল হার্ট। আর এই যে বাউন্ডারিতে যত দূর অবধি ছড়াচ্ছে এটাকে বলে কালচারাল রিম। এবং এই যে ছড়িয়ে যাওয়াটাকে, এটাকে বলে ডিফিউশন। তো এগুলো আমি ডিটেলসে পড়িয়েছিলাম, আগের প্রথম ক্লাসে বোধহয় পড়িয়েছিলাম। তো যদি না দেখে থাকো অবশ্যই পড়ো। সো কালচারাল রিম হচ্ছে এমন একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন ওয়ার কালচারাল ট্রেটস বলতে কালচারাল বৈশিষ্ট্য। প্রত্যেকটা গ্রুপ অফ সোসাইটির তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তো সেই বৈশিষ্ট্যর মধ্যে একটা হোমোজেনিটি মেনটেন করে। ধরো আমি তোমাকে বললাম হিন্দু কালচার, কথা বলছি হিন্দু কালচার। তো হিন্দু কালচার ধরো এতটা এরিয়া অবধি বিস্তৃত রয়েছে, তাহলে পুরো এরিয়াটা জুড়ে কি হচ্ছে, সমান হোমোজেনাস ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে, যেটা সবাই সমান ধর্মের লোকজন ওখানে রয়েছে। আবার কোনো একটা এরিয়া জুড়ে ধরো মুসলিম কমিউনিটি রয়েছে, তাহলে পুরো অঞ্চলটা জুড়ে কি হচ্ছে, একই ধরনের হোমোজেনাস ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করা যাবে, যেহেতু সেখানে কি রয়েছে, মুসলিম কমিউনিটি রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে রিম। তাহলে রিম হচ্ছে এমন একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন যেখানে কালচারাল ট্রেটসের মধ্যে কি হচ্ছে, একটা হোমোজেনিটিকে মেনটেন করা হয়, ঠিক আছে? তো ব্রক অ্যান্ড ওয়েব দুজন সোশিওলজিস্ট ছিলেন।
তারা কি করেছিলেন, কালচারাল এই রিমকে 8খানা বেসের ওপর সরি ব্রক অ্যান্ড ওয়েভ কি করেছিলেন, এই কালচার রিমকে 8টা বেসের ওপর ভিত্তি করে কি করেছিলেন, ডিভিশন করেছিলেন। সেই 8টা বেস কি কি ছিল, একটা ছিল রেস, রেস ছিল মানে জাতি, আর একটা ছিল রিলিজিয়ান মানে ধর্ম, একটা ছিল ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ঠিক আছে, আর একটা ছিল ইকোনমিক ইউনিয়নিজম। হ্যাঁ, তো কি বলছিলাম, একটা গেল রেস, একটা গেল রিলিজিয়ান, একটা গেল ল্যাঙ্গুয়েজ, একটা গেল ইকোনমিক ইউনিয়নিজম, ঠিক আছে, আর একটা হচ্ছে ফোক। ফোক মানে হচ্ছে তাহলে কি বলছে, একটা গেল রেস, রেস বলতে তোমার ধরো জাতি একটা হতে পারে, একটা রিলিজিয়ান বা ধর্ম হতে পারে, একটা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা হতে পারে, আর একটা হতে পারে ইকোনমিক ইউনিয়নিজম, মানে হচ্ছে ইকোনমিক যে বৈশিষ্ট্য সেটা। ফোক, ফোক মানে এক ধরনের কি হচ্ছে, ট্র্যাডিশনাল কালচার, প্রাচীন কালচার যেটাকে বলে, হ্যাবিট, ঠিক আছে, বা ডায়েট, একটা হতে পারে ড্রেস, আর একটা হচ্ছে বিলিফ, অর্থোডক্স আর সাইন্টিফিক। এই 8টা ভেরিয়েবলের উপর বেস করে কি করছে, কালচার রিমকে ডিভিশন করা হচ্ছে। রেস মানে ধরো তুমি কালচার রিমকে রেসের উপর যদি ভিত্তি করে করো, ধরো কোনো একটা নির্দিষ্ট জাতি, তো সেই জাতির মানুষজন যদি যতটা এরিয়া নিয়ে রয়েছে সেটাকে যদি একটা বাউন্ডারি তুমি টেনে দাও, তাহলে মনে করা হবে যে ওই এলাকাটায় কি হচ্ছে, একটা হোমোজেনাস কালচারাল মানুষজন সেখানে রয়েছে, ঠিক আছে, বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, তাহলে সেটা একটা কালচার রিম। রিলিজিয়ান, ধর্মের ওপর ভিত্তি করে যদি তুমি একটা, যেসব জায়গায় ধরো হিন্দু ধর্মের লোকজন রয়েছে তাকে যদি একটা বাউন্ডারি করে দাও, খ্রিস্টান ধর্মের লোকজন যে জায়গাটা রয়েছে বাউন্ডারি করে দাও। ল্যাঙ্গুয়েজ, ভাষার ওপর ভিত্তি করে, যে বাংলা ভাষা লোক যতটা বাঙালি, সেই এরিয়া অঞ্চলটা যদি তুমি একটা বাউন্ডারি করে দাও, তাহলে সেটা হবে একটা কালচারাল রিম, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা প্যারামিটারের উপর ভিত্তি করে তুমি যদি একটা বাউন্ডারি টানো, দেখবে তাহলে একটা সেই বাউন্ডারিটার মধ্যে, সেই যে প্যারামিটারের উপর বেস করে তুমি বাউন্ডারিটা টানছো তার মধ্যে একটা হোমোজিনিটি লক্ষ্য করা যাবে। সেটা যদি রেসের উপর ভিত্তি করে টানো, জাতিগত দিক থেকে, তাহলে জাতিগত দিক থেকে একটা হোমোজেনাস কন্ডিশন থাকবে। যদি ধর্মের উপর ভিত্তি করে টানো, তাহলে ধর্মের দিক থেকে একটা হোমোজেনাস বা মানে কন্ডিশন আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এই 8টা ভেরিয়েবলকে কি করেছে, 8টা ভেরিয়েবলের ডিভিশন ব্রক অ্যান্ড ওয়েভ করেছিলেন, ঠিক আছে। এবার ঘটনাটা যেটা হচ্ছে, এই 8টা ভেরিয়েবলের উপর ভিত্তি করে তিনি কি করেছিলেন, কালচার রিমকে টোটাল 6টা ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে হচ্ছে 4টে মেজর কালচারাল রিম আর 2টো হচ্ছে মেসো কালচারাল রিম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। তাহলে ব্রক অ্যান্ড ওয়েভ 8টা ভেরিয়েবলের উপর ভিত্তি করে কালচার রিমকে 6টা ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে 4টে হচ্ছে মেজর আর 2টো হচ্ছে মেসো। মেজরগুলোর নাম কি, অক্সিডেন্টাল রিম, ইসলামিক রিম। এগুলো কোন কোন জায়গায় পড়ছে আমি পরে ম্যাপ দেখিয়ে বলবো, আগে নামগুলো মনে রাখো। অক্সিডেন্টাল রিম, ইসলামিক রিম, ইন্ডিয়ান রিম, ইস্ট ইন্ডিয়ান রিম। আর মাইনর কালচার রিমের মধ্যে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিম, মেসো আফ্রিকান আর নেগ্রো আফ্রিকান রিম, ঠিক আছে। তো একটা একটা করে রিম আমরা যদি পড়ি, তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেন্টাল রিম, ঠিক আছে। প্রথম যে রিমটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেন্টাল রিম। অক্সিডেন্টাল রিম কালচার অফ ইউরোপিয়ান সোসাইটি। তো আমরা যদি ম্যাপ দেখি, এই ম্যাপের মধ্যে ইউরোপিয়ান সোসাইটি কোন জায়গাটা, ইউরোপিয়ান সোসাইটি হচ্ছে তার মানে এই জায়গাটা, জাস্ট আ মিনিট। হ্যাঁ, তাহলে ইউরোপিয়ান সোসাইটি কোন জায়গাটা হচ্ছে, ইউরোপিয়ান সোসাইটি হচ্ছে তাহলে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি হচ্ছে। সরি, ঠিক আছে। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটায় যদি তুমি দেখো, এই এরিয়াটা একটা কালচারাল রিম হতে পারে, কিসের উপর বেস করে, সেটাকে বলে অক্সিডেন্টাল রিম, ঠিক আছে। অক্সিডেন্টাল রিমের মধ্যে কি হয়, অক্সিডেন্টাল রিম কি হিসেবে করা যায়, ধরো এটাকে তুমি অ্যাজ এ ধর্মের দিক থেকে যদি করো, রিলিজিয়ান, পুরো জায়গাটা দেখবে, পুরো জায়গাটা কিন্তু খ্রিশ্চান, খ্রিশ্চান ধর্মের মানুষজন কিন্তু এখানে থাকে।
তাহলে এটা এই জায়গাটা একটা হোমোজেনাস কন্ডিশন দেখা যায়। তো সেটা কি ব্রক অ্যান্ড ওয়েব বলেছেন, এটাকে অক্সিডেন্টাল রিম। এই পুরো ইউরোপটাকে তিনি কি বলেছেন, পুরো ইউরোপটাকে বলছেন অক্সিডেন্টাল রিম, যেখানে আমরা কিন্তু খ্রিশ্চান কমিউনিটি দেখতে পাই। ঠিক আছে, পরীক্ষা দিতে পারে অক্সিডেন্টাল রিমের ক্ষেত্রে প্রধান হোমোজেনাস কন্ডিশন কি হতে পারে, বা কোন ধর্ম আমরা ডমিনেন্স দেখতে পারি, সেটা হচ্ছে খ্রিশ্চান। ঠিক আছে, দেখো গ্রেটার এক্সটেন্ট বাই খ্রিশ্চানিটি, কি রয়েছে এখানে, খ্রিশ্চানিটির একটা ওভার ডমিনেন্স আমরা দেখতে পাই। কারণ ওই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা বসবাস করে সবাই খ্রিশ্চান ধর্মের মানুষজন। সো ইট হ্যাজ রিজিওনাল মডিফিকেশন অন দ্য বেসিস অফ ভ্যারিং লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থট, colonization, commercialization, urbanization, and development of transport system, land development, social, political, economic institution. এখানে এই যে ইউরোপে আমরা তো বিভিন্ন, সর্বপ্রথম ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, শিল্প বিপ্লব। ঠিক আছে, তাহলে পলিটিক্যাল বিভিন্ন রকম আইডিওলজি বা থট ডেভেলপমেন্ট হয়েছিল, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছিল, কমার্শিয়ালাইজেশন এখানে তৈরি হয়েছিল, আরবানাইজেশন হয়েছিল, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু এখানে ঘটতে দেখা যায়। তো এই যে ইউরোপিয়ান কালচারকে আমরা কতগুলো ভাগে আবার ভাগ করতে পারি, ইউরোপিয়ান কালচারকে কি বলে, অক্সিডেন্টাল কালচার, তাকে কতগুলো ভাগে ভাগ করা, একটা ওয়েস্টার্ন ইউরোপ, একটা কন্টিনেন্টাল ইউরোপ, আর একটা হচ্ছে মেডিটেরিনিয়ান ইউরোপ। মানে কীরকম ব্যাপারটা হচ্ছে তোমরা একবার দেখে নাও। প্রথম হচ্ছে অক্সিডেন্টাল ইউরোপ, প্রথম হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। ওয়েস্টার্ন ইউরোপ বলতে কোন পার্টটাকে বোঝাচ্ছে, ধরো এই পার্টটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। তারপর হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ, মানে হচ্ছে মিডল পার্টটা হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ। আর মেডিটেরিনিয়ান ইউরোপ মানে হচ্ছে এই মাঝখানের পার্টটা হচ্ছে মেডিটেরিনিয়ান ইউরোপ। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন ইউরোপ এই জায়গাটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, এই জায়গাটা হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ, আর এই জায়গাটা যেহেতু মাঝখানে এই জায়গাটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, ভূমধ্যসাগর রয়েছে, তো এই জায়গাটাকে বলে মেডিটেরিনিয়ান ইউরোপ। ঠিক আছে, নেক্সট এবার দেখি কি বলছে। আরেকটা হচ্ছে অ্যাংলো আমেরিকা। অ্যাংলো আমেরিকাকেও কিন্তু এখানে অক্সিডেন্টাল রিমের মধ্যে ফেলা হচ্ছে। অ্যাংলো আমেরিকা মানে কোন জায়গাটা, অ্যাংলো আমেরিকা মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যাংলো আমেরিকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাংলো আমেরিকা। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যেটা, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা আর অস্ট্রেলিয়া। ল্যাটিন আমেরিকা মানে কোন জায়গাটা, ল্যাটিন আমেরিকা মানে এই পুরো অঞ্চলটা পুরোটা, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে অক্সিডেন্টাল রিমের পার্ট। তাহলে অক্সিডেন্টাল রিম বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছিল, অক্সিডেন্টাল রিম বলতে বোঝাচ্ছিল এই যে ইউরোপের যে পুরো অঞ্চলটা, পুরো ইউরোপটা, এটাকে বলা হয় অক্সিডেন্টাল রিম। ঠিক আছে, তো এই অক্সিডেন্টাল রিমের আবার কতগুলো কেন ভাগ হয়, কারণ এখানে খ্রিশ্চানিটি আমরা দেখতে পাই। তো অক্সিডেন্টাল রিমের মধ্যে আবার কতগুলো ভাগ হয়, একটা ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ, আর একটা কন্টিনেন্টাল মানে সেন্ট্রাল পার্ট অফ ইউরোপ, আর একটা হচ্ছে মেডিটেরিনিয়ান পার্ট অফ ইউরোপ যেটা ভূমধ্যসাগরের কাছাকাছি রয়েছে। আর কিছু রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে অ্যাংলো আমেরিকা, আর একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। কেন, এই যে দেখবে অ্যাংলো আমেরিকাতেও কিন্তু খ্রিশ্চানিটি থাকে, এখানেও খ্রিশ্চান থাকে। ঠিক আছে, এখানেও খ্রিশ্চান থাকে, আবার ল্যাটিন আমেরিকাতেও কিন্তু দেখবে খ্রিশ্চানরা থাকে। ঠিক আছে, ল্যাটিন আমেরিকাতেও দেখবে কি বিভিন্ন খ্রিশ্চানরা থাকে, আবার অস্ট্রেলিয়াতেও দেখবে বিভিন্ন খ্রিশ্চানরা থাকে। তো সেইগুলো এই জন্য এইগুলোকেও কি করা হয়েছে, অক্সিডেন্টাল রিমের মধ্যে ধরে নেওয়া হয়েছে। এগুলোকেও অক্সিডেন্টাল রিমের মধ্যে কি করা হয়েছে, ইনক্লুড করে নেওয়া হয়েছে। এগুলোকে অক্সিডেন্টাল রিমের মধ্যে ইনক্লুড করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই গেল অক্সিডেন্টাল রিম। বোঝা গেছে তোমাদের, ইয়েস অর নো আমাকে একবার কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করে বলো যে অক্সিডেন্টাল রিমটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তো অক্সিডেন্টাল রিম কি বললাম, যেটাকে বলা থেকে ইউরোপের অক্সিডেন্টাল রিম, তাহলে কি বলছিলাম, অক্সিডেন্টাল রিম বলতে যেটা বোঝাচ্ছিল, অক্সিডেন্টাল রিম বলতে কোন জায়গাটাকে বলছিল, ইউরোপের পার্টটাকে বলছিল। ঠিক আছে, তো একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। ওয়েস্টার্ন ইউরোপ বলতে কোন জায়গাটাকে বোঝায়, ইংল্যান্ড এবং ফ্রান্স। ঠিক আছে, আয়ারল্যান্ড, যেখানে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবানাইজেশন এগুলো হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো এই ইউরোপের যে ওয়েস্টার্ন পার্ট, এই যে যে পশ্চিম দিকটা, এদিকেই রয়েছে ম্যাক্সিমাম তোমার ধরো ইংল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, যেগুলো খুব বিখ্যাত জায়গা। আয়ারল্যান্ড, যেখানে মানুষ কি হচ্ছে, যেখানে মানুষ প্রতি যায় এবং সেখানে একটা আলাদা রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবানাইজেশন ইত্যাদি ঘটনা রয়েছে। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ। কি বলছে, কালচার ইজ ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থট, খ্রিশ্চানিটি রিমেন্স ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স। ঠিক আছে, আর নেক্সট মেডিটেরিনিয়ান ইউরোপ বলতে কোন জায়গাটাকে বলছে, ধরো এই পর্তুগাল বলো, স্পেন বলো, ইতালি বলো, এই যে এই জায়গাটা রয়েছে, দেখো এই ম্যাপটাকে যদি জুম করা যায়, আচ্ছা যাই হোক, এই ম্যাপটাকে একটু ছোট তো দেখানো যাচ্ছে না এখানে। এই যে এই জায়গাটা হচ্ছে ইতালি, ঠিক আছে, পর্তুগাল, স্পেন, এই যে এই পার্টটাই যে সেন্ট্রাল, যেটা ভূমধ্যসাগরের সাথে, এই জায়গাটা হচ্ছে ভূমধ্যসাগর।
এই জায়গাটা হচ্ছে ভূমধ্যসাগর, এই যে এটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, এটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, ঠিক আছে, মেডিটেরিনিয়ান সি, ভূমধ্যসাগর। আর ভূমধ্যসাগরের লাগোয়া যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে মানে এইগুলো, ঠিক আছে, এইগুলোকে বলা হয় থাকে কোন এর মধ্যে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার মেডিটেরিনিয়ান ইউরোপের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাংলো আমেরিকা। অ্যাংলো আমেরিকা বলতে কোন জায়গায় বলছে? অ্যাংলো আমেরিকা বলতে বোঝায় যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং কানাডা। অ্যাংলো আমেরিকা কোন পার্টটাকে বলছে? এই যে কানাডা, এই যে কানাডা এবং অ্যাংলো আমেরিকা, এই যে মানে কানাডাটাকেও এখানে ইনক্লুডেড করে নিচ্ছে। আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নর্থ আমেরিকা আর কানাডা, ঠিক আছে, এই পার্টটাকে বলছে উইথ ফ্রেঞ্চ স্পিকিং কানাডা এ নোটেবল এক্সেপশন। The expression Anglo has come to signify a white English speaking North America as a distinct from Latin American descent, ঠিক আছে, মানে অ্যাংলো আমেরিকা ল্যাটিন আমেরিকাকে আলাদা করা হয়েছে। ল্যাটিন আমেরিকা বলতে কোনগুলো বোঝাচ্ছে? ল্যাটিন আমেরিকা বলতে এই যে এই ল্যাটিন আমেরিকা বলতে এই পার্টটাকে বলছে, ঠিক আছে। এই ল্যাটিন আমেরিকার লোকজনও দেখবে স্প্যানিশ, পর্তুগিজ এইসব ভাষায় কথা বলে। তুমি দেখবে এই যে যখন যদি ফুটবল খেলা হয়, কেউ যদি ব্রাজিল, আর্জেন্টিনা এইসবের মানে দক্ষিণ আমেরিকার লোকজনকে তোমরা যদি দেখো, এখানকার লোকরাও দেখবে হোয়াইট কালার পিউপিল, হোয়াইট সাদা চামড়ার লোক কিছু কিছু থাকে, কিন্তু এই জায়গাটা তো অ্যাকচুয়ালি হোয়াইট চামড়া হওয়ার কথা নয়, গরম জায়গা তো এটা, এটা তো মানে গরমপূর্ণ জায়গা, কিন্তু কেন এখানে লোকে স্প্যানিশ ভাষায় কথা বলে, স্প্যানিশ, পর্তুগিজ এসব ভাষায় কথা বলে। কেন বলে? কারণ একটা সময় স্প্যানিশ বা পর্তুগিজ থেকে লোকজন এখানে এসেছিল সাউথ আমেরিকাতে, এবং তারা এখানে এসে, যেমন আমাদের এখানে ব্রিটিশরা এসেছিল, ওরা এখানে কলোনিয়াল পরিবেশ একটা তৈরি করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। তার ফলে প্রচুর মানুষ চলে গেছে এবং কিছু বংশধর ওদের এখানে থেকে গেছে, যেখান থেকে এই ল্যাটিন আমেরিকার লোকজন কি হচ্ছে, স্প্যানিশ বা পর্তুগিজ ভাষায় কিন্তু কথাবার্তা বলে, ঠিক আছে। তো এটা গেল ল্যাটিন আমেরিকান কালচারের মধ্যে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যাংলো আমেরিকা যেটা থাকে, অ্যাংলো আমেরিকা, এই অ্যাংলো আমেরিকায় কিন্তু একটা ব্যাপার যেটা যায়, এদেরকে রেড ইন্ডিয়ানও বলা হয়। এদেরকে কি বলে? রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান কেন বলা হয়? কারণ এই ব্রিটেন থেকে যখন লোকজন, ইংল্যান্ড থেকে লোকজন যখন কি হয়েছে ডিসকভার করার জন্য বেরিয়েছিল, তারা এই এখান থেকে ভারতে আসার কথা ছিল, কিন্তু এই রাস্তাটা তারা ভুল করে না এসে তারা কি করে গেছিলো, এই আমেরিকা গিয়ে পৌঁছে গেছিলো, এবং ওখানে গিয়ে দেখেছিল যে মানুষের গায়ের রং প্রচণ্ড সাদা, ঠিক আছে, তো সেই জন্য সাদা চামড়ার লোকজনদের গায়ের রক্ত কী হবে, মারলেই দেখবে রক্ত লাল হয়ে যাবে গায়ের চামড়াটা, তো সেই জন্য ওদেরকে রেড ইন্ডিয়ান কি বলা হয়েছিল? রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান মানে অ্যাকচুয়ালি কোথাকার লোক? রেড ইন্ডিয়ান মানে হচ্ছে নর্থ আমেরিকা, ভারতের নয় কিন্তু, নর্থ আমেরিকার লোকজন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হয় অস্ট্রেলিয়ান কালচারাল রিম। অস্ট্রেলিয়ান কালচারাল রিম বলতে পুরো ওশানিয়ান কান্ট্রিটাকে বলা। ওশানিয়ান কান্ট্রি বলতে কোন জায়গাটা? এই ধরো অস্ট্রেলিয়া পড়তে পারে, ঠিক আছে, তারপর আরও ধরো এখানে সাউথ ইস্ট এশিয়ান যে সমস্ত, সাউথ ইস্ট এশিয়া নয় অ্যাকচুয়ালি, অস্ট্রেলিয়া এবং আশেপাশের যে সমস্ত আইল্যান্ড কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে বলা হয় থাকে ওশানিয়া। কি বলে? ওশিয়ানিয়া। তো এই পুরোটা অংশটা কিন্তু আমাদের কি যাচ্ছে, অস্ট্রেলিয়ান কালচারাল রিমের মতো এগুলো পড়ছে, ঠিক আছে। তাহলে একটা গেল অক্সিডেন্টাল কালচারাল রিম, এটা আমাদের কাছে ক্লিয়ার। অক্সিডেন্টাল তাহলে কি গেল? ইউরোপ গেল, ইউরোপের একটা ওয়েস্টার্ন পার্ট, কন্টিনেন্টাল পার্ট, আর একটা হচ্ছে মেডিটেরেনিয়ান পার্ট, আর এক্সট্রা যেগুলো বাইরে থেকে গেল আমেরিকা, ল্যাটিন আমেরিকা গেল, ঠিক আছে, একটা নর্থ আমেরিকা, কানাডা আর ল্যাটিন আমেরিকা, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং তার আশেপাশের যে কান্ট্রিগুলো মানে ওশানিয়া অঞ্চলটাকে বলা হয়, ঠিক আছে। এবার আসবে যেটা, সেটা হচ্ছে ইসলামিক কালচার রিম। এটা 2 নম্বর কালচার রিম। মানে এতক্ষণ আমরা অক্সিডেন্টাল এবং তার যে ডিভিশনগুলো সেগুলো পড়ছিলাম, এবার মেন ডিভিশনে চলে যাব আবার, সেটা হচ্ছে ইসলামিক কালচার রিম। ইসলামিক কালচার রিম কোন জায়গাটাকে বলছে? ইসলামিক কালচার রিম হচ্ছে ধরো তোমাদের এই যে এই পার্টটা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, মানে এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হয়ে পুরো ধরো তোমার এই অঞ্চলটা জুড়ে একদম সেই পাকিস্তান পর্যন্ত চলে যাচ্ছে, ভারতের আগে পর্যন্ত, ঠিক আছে, যেখানে পুরো গালফ কান্ট্রি, পার্সিয়ান গালফ কান্ট্রি, যেমন হচ্ছে সৌদি আরবিয়া, আরব, ইরান, ইরাক, কুয়েত, এই সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখানে শেষ হচ্ছে কোথায় গিয়ে? ইয়েমেন, ঠিক আছে, ওমান, এই সব এখানে রয়েছে। একমাত্র এখানে গিয়ে শেষ হচ্ছে পাকিস্তান। এই যে ভারতের সাথে পাকিস্তানের বর্ডার, এই জায়গাটা গিয়ে শেষ হচ্ছে, এটাকে বলে ইসলামিক। এই পুরো এরিয়াটা হচ্ছে ইসলামিক রিমের মধ্যে পড়ে, কারণ এখানে তুমি দেখবে সমস্ত জাতি, এখানে যেমন পুরোটাই দেখলে খ্রিশ্চান, এই জায়গাটায় দেখা যায় এখানে যেমন পুরোটাই খ্রিশ্চান, ঠিক আছে, এই জায়গাটা পুরোটাই যেমন খ্রিশ্চান, ঠিক আছে, এই জায়গাটা আবার দেখো পুরোটাই হচ্ছে ইসলামিক। কি বলছে? এই জায়গাটা পুরোটা হচ্ছে
ইসলামিক কালচার রিমের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এবার যেটা বলছে, তোমরা জাস্ট মেন হেডিংগুলো মনে রাখো যে কতগুলো কালচারাল রিম ছিল এবং কোন কোন জায়গায় কোন কোন রিমগুলো পড়ছে, সেটা মনে রাখলেই এটার জন্য আপাতত তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। দ্য কালচার হিয়ার ইনফ্লুয়েন্স বাই দ্য ইসলামিক ভ্যালু, তাহলে ইসলামিক কালচার রিমের কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে? ইসলামিক ভ্যালুজের দ্বারা। ইট কভার্স এ ভাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া ফ্রম মরক্কো ইন দ্য ওয়েস্ট টু পাকিস্তান ইন দ্য ইস্ট, একদম মরক্কো থেকে স্টার্ট হচ্ছে, মানে এখান থেকে পাকিস্তান ইস্ট পর্যন্ত এটা চলছে। দ্য পপুলেশন ইজ স্পার্সলি ডিস্ট্রিবিউটেড ডিউ টু দ্য ইনহসপিটেবল এনভায়রনমেন্ট, এখানে লোকজন প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে চারিদিকে, ঠিক আছে। সো দ্য রিভার বেসিনস অ্যান্ড ওশান হ্যাভ বিন ক্রেটলেস অফ দ্য আরবিয়ান কালচার ইন দ্য স্ট্রিম, ঠিক আছে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যায়। নেক্সট আমরা পড়বো যেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার রিম। এবার নেক্সট কালচার রিম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান কালচার রিম, মানে এই পার্টটাকে বলছে। এবার কোন পার্টটা বলছে? এই যে এবার হচ্ছে ইন্ডিয়ান কালচার রিম, আমরা যেখানে আছি, ঠিক আছে। তাহলে একটা বললাম কি অক্সিডেন্টাল রিম, আর একটা পড়লাম কি ইসলামিক রিম, আর একটা পড়লাম কি এবার ইন্ডিয়ান রিম। অক্সিডেন্টাল গুলো মনে রাখবে, প্রথম গেল অক্সিডেন্টাল রিম, তারপর গেল ইসলামিক রিম, তারপর গেল ইন্ডিয়ান রিম। কি গেল? তারপর হচ্ছে ইন্ডিয়ান রিম, ঠিক আছে। তারপর গেল ইন্ডিয়ান রিম, ওকে। তো ইন্ডিয়ান রিমের মধ্যে কি বলছে? বেকার কল্ড ইট ইজ আ সাবকন্টিনেন্টাল কালচার, এটাকে সাবকন্টিনেন্টাল কালচার বলা হয়। এলডিস্টাম এটাকে প্যাডি কালচারও বলেছেন, যেহেতু এখানে প্রচুর ধান উৎপাদন হয়, প্যাডি মানে ধান, সেই জন্য এলডিস্টাম এই কালচারটাকে কি বলছেন? প্যাডি কালচার বলে উল্লেখ করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা কি কি দেখতে পাই? হিমালয় দেখা যায়, হিমালয় নর্থে দেখা যায়। ইন্ডিয়ান ওশান কোথায় রয়েছে? সাউথে। হিমালয় কোথায় রয়েছে? হিমালয় হচ্ছে নর্থে, এই যে নর্থে হচ্ছে হিমালয়, আর ইন্ডিয়ান ওশান রয়েছে সাউথে, ঠিক আছে। সো হিন্দুকুশ মাউন্টেন ইন দ্য ওয়েস্ট, ওয়েস্টে কি রয়েছে? হিন্দুকুশ মাউন্টেন, এই যে ওয়েস্টের দিকে রয়েছে হিন্দুকুশ মাউন্টেন। নেক্সট যেটা বলছে কালচার ইজ ক্যারেক্টারাইজড বাই জয়েন্ট ফ্যামিলি, এখানে প্রচুর মানুষ জয়েন্ট ফ্যামিলি থাকে, ভিলেজ কমিউনিটি, কাস্ট সিস্টেম, সাবসিস্টেন্স এগ্রিকালচার নিশ্চয়ই তোমরা জানো। ইন্টেন্সিভ সাবসিস্টেন্স মানে দু ধরনের এগ্রিকালচার হয়, একটা সাবসিস্টেন্স, একটা হচ্ছে কমার্শিয়াল। সাবসিস্টেন্স মানে যখন নিজে খাচ্ছি, নিজের জন্যই খাচ্ছি, মানে ওই চাষবাস করছি জাস্ট নিজের জন্য, তখন তাকে বলে সাবসিস্টেন্স কালচার। আর কমার্শিয়াল তাহলে কাকে বলা হয়? যখন আমি চাষবাস করছি নিজের জন্য না, বাজারে বিক্রি করার জন্য, অতিরিক্ত যদি কিছু থাকে তখন সেটা আমি খাবো, আগে মেন উদ্দেশ্য থাকবে আমার বাজারে গিয়ে বিক্রি করা, সেটাকে বলে সাবসিস্টেন্স কালচার, কমার্শিয়াল কালচার। নেক্সট এবার আসি, সেটা হচ্ছে ইস্ট এশিয়ান কালচার। ইস্ট এশিয়ান কালচারের মধ্যে কি পড়ছে? সাউথ কোরিয়া পড়ছে, জাপান পড়ছে, চায়না পড়ছে, এগুলো পড়ে। ইস্ট এশিয়ান কালচার বলতে কোন জায়গাটা? ইস্ট এশিয়ান কালচার বলতে এই যে এই জায়গাটা, ঠিক আছে। ইস্ট এশিয়ান বলতে এই জায়গাটা পড়ছে, ঠিক আছে। এখানে চায়না, জাপান, সাউথ কোরিয়া এই পার্টগুলো পড়ছে যেখানে, ঠিক আছে। তো এইগুলো কি বলছে? এখানে বলছে দ্য কালচার অফ মেইনল্যান্ড চায়না ওয়াজ মডিফাইড বাই দ্য বুদ্ধিস্ট সিস্টেম। তাহলে এখানে আমরা কি দেখলাম? বুদ্ধিস্ট। একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটা অক্সিডেন্টালে দেখলাম খ্রিশ্চান, এই মাঝখানের পার্টটা আমরা দেখলাম ইসলাম, এই সেন্ট্রাল পার্টটা দেখলাম হিন্দু, আর এই জায়গাটা কি দেখলাম? এই জায়গাটা দেখলাম হচ্ছে বুদ্ধ। তাহলে এটা খ্রিশ্চান, এটা ইসলাম, এটা হিন্দু, আর এটা হচ্ছে বুদ্ধ, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ইস্ট এশিয়ান কালচার রিম বলা হয় এটাকে। নেক্সট আরেকটা গেল সাউথ ইস্ট এশিয়ান কালচার রিম। সাউথ ইস্ট এশিয়া তোমাদেরকে বহুবার বলছি, সাউথ ইস্ট এশিয়ার রিম কোনটাকে বলে? সাউথ ইস্ট এশিয়া বলতে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিম, ঠিক আছে। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কতগুলো কান্ট্রি পড়ে? 10টা কান্ট্রি পড়ে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ঠিক আছে, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এরকম করে 10খানা, টোটাল 10টা কান্ট্রি এখানে পড়ে। এটাকে বলে সাউথ ইস্ট এশিয়ান রিম। এখানে যেমন বুদ্ধিস্ট কালচার দেখলে, ইস্ট এশিয়াতেও বুদ্ধিস্ট কালচার দেখলে, এখানে যেমন বুদ্ধিস্ট কালচার দেখলে, এখানেও কিন্তু বুদ্ধিস্ট কালচার দেখা যায়। সাউথ ইস্ট এশিয়াতেও বুদ্ধিস্ট কালচার দেখা যায়, ঠিক আছে। তো ইস্ট এশিয়ান কালচার রিম কোথায় কোথায় দেখা যায়? এখানে মেনলি ডমিনেন্স অফ, এখানেও ডমিনেন্স অফ বুদ্ধিজম তোমরা দেখতে পাবে। ক্যান বি সিন ইন দ্য মায়ানমার, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম, এইসব জায়গায় দেখা যায়। ইনফ্লুয়েন্স বাই দ্য ক্রিশ্চিয়ানিটি ক্যান বি সিন ইন দ্য, আচ্ছা এখানে শুধুই যে বুদ্ধিজম থাকে তা নয়, বুদ্ধিজম কিছু কিছু জায়গায় থাকে, যেমন ধরো মায়ানমার, থাইল্যান্ড, তারপর হচ্ছে ভিয়েতনাম, এইসব জায়গায় বুদ্ধিজম থাকে। আবার খ্রিশ্চান লোকরাও কিন্তু এখানে থাকে, মানে একটা মিক্স টাইপ অফ। খ্রিশ্চান কোথায় থাকে? ফিলিপিন্সে থাকে, ঠিক আছে। ফিলিপিন্সে হচ্ছে খ্রিশ্চানিটি আমরা দেখতে পাই, ফিলিপিন্স।
তো ফিলিপিন্সে কি দেখা যায়? ফিলিপিন্সে হচ্ছে খ্রিস্টানিটি আমরা দেখতে পাই, ঠিক আছে। ইন্দোনেশিয়াতেও আমরা খ্রিস্টানিটি দেখতে পাই। দ্য ইসলামিক ইনফ্লুয়েন্স ইজ এভিডেন্ট ইন মালয়েশিয়া। ইসলামিক এভিডেন্ট আমরা কোথায় দেখতে পাই? ইসলামিক এভিডেন্ট দেখা যায় মালয়েশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে। ইসলামিক এভিডেন্ট কোথায় দেখা যায়? ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে বুদ্ধিজম কোথায় কোথায় দেখা যায়? মায়ানমার এবং থাইল্যান্ড, ঠিক আছে। মায়ানমার এবং থাইল্যান্ডে লক্ষ্য করা যায়, অ্যান্ড ভিয়েতনামে দেখা যায়, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম। খ্রিশ্চানিটি কোথায় দেখা যায়? ফিলিপিন্সে দেখা যায় এবং ইন্দোনেশিয়া দেখা যায়। আর ইসলামিক ইনফ্লুয়েন্স, ওখানে ইসলামও দেখা যায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে মুসলিম প্রচুর থাকে এবং খ্রিশ্চান পপুলেশন, এই দুটো ওখানে খুব বেশি। এই পুরো দেশগুলি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে মেসো আফ্রিকান। আচ্ছা, তাহলে একটা গেল কি অক্সিডেন্টাল রিম, একটা গেল ইসলামিক রিম, ইন্ডিয়ান রিম, ইস্ট এশিয়ান রিম, তারপর হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিম, এবার হচ্ছে মেসো আফ্রিকান ও নেগ্রো আফ্রিকান রিম, মানে আফ্রিকার পার্টটা পড়ছে। তাহলে একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই হচ্ছে টোটাল 6টা কালচারাল রিম। আর এই অক্সিডেন্টাল আবার কতগুলো ভাগ আছে? ওয়েস্টার্ন ইউরোপ, কন্টিনেন্টাল ইউরোপ, মেডিটেরিয়ান ইউরোপ, নর্থ আমেরিকান, ল্যাটিন আমেরিকান আর অস্ট্রেলিয়ান, ঠিক আছে। তাহলে মেসো আফ্রিকান কালচার রিম কি বলছে? মেসো আফ্রিকান কালচার রিম যেটা বলছে, ইট ইজ দ্য কালচার অফ আফ্রিকান ট্রাইব। মেসো আফ্রিকানে কি বলছে? যেটাকে আফ্রিকান ট্রাইব বলা হয়। আর এটাকে আমরা নেগ্রো কালচারও বলতে পারি। কি বলি? এটাকে আমরা নেগ্রো কালচার। দিস কালচার ইজ অলসো নোন অ্যাজ দ্য নেগ্রো কালচার। ইট ইজ নট বিং এবল টু ডেভেলপ ডিউ টু মাল্টিপল ট্রাইবস হ্যাভিং ডিফারেন্ট কালচার্স। এখানে বিভিন্ন কালচার, তোমরা মনে রাখবে এই যে যত ট্রাইবদের দেখবে তোমরা, বিভিন্ন দেশে যে বিভিন্ন ট্রাইব রয়েছে, আন্দামান বলো, আমাদের দেশে আন্দামান, নিকোবর, বা বিভিন্ন দেশে যে ট্রাইব ছড়িয়ে রয়েছে, সবার কিন্তু সোর্স হচ্ছে এই আফ্রিকা। এই আফ্রিকা থেকে বিভিন্ন ট্রাইবগুলো কী হচ্ছে সরিয়ে, কিছু রাশিয়া গেছে, কিছু ইন্ডিয়াতে এসছে, কিছু চায়নায় গেছে, কিছু সাউথ ইস্ট এশিয়াতে গেছে। তো বিভিন্ন দেশে কিন্তু মানে ট্রাইবের যে গেছে তার প্রধান সোর্সটাই হচ্ছে আফ্রিকা, ঠিক আছে। তো এই জন্য বলছে যে মাল্টিপল ট্রাইবের কিন্তু অরিজিন হচ্ছে আমাদের আফ্রিকাতে দেখা যায়, ঠিক আছে। সো দে স্লো ইন্টারাকশন উইথ মডার্ন ভ্যালু। আফ্রিকা দেখবে দেশের মডার্ন যে সমস্ত মডার্নাইজেশন, সাউথ আফ্রিকাটাকে যদি বাদ দাও, কেপ টাউন এসব এলাকা যদি বাদ দাও, ম্যাক্সিমাম আফ্রিকা কি হচ্ছে একটু পুরনো ধরনের, ওল্ড কালচার, ঠিক আছে। সেখানে কিন্তু বাইরের যে মডার্নাইজেশন সেগুলো একটু কম, ঠিক আছে। সো দিস ইনফ্লো অফ মডার্নাইজেশন হ্যাজ বিগান ইন দিস রিজন। খুব কম এখানে মডার্নাইজেশন তৈরি হয়েছে। সো হিস্টোরিয়ান টয়েনবি হ্যাজ ইউজড আ টার্ম মার্জিনালাইজড কালচার ফর দিস ট্র্যাডিশনাল কালচার ইউনিটস। আফ্রিকান কালচারকে টয়েনবি কি বলেছিলেন? মার্জিনালাইজড কালচার। ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় দিতে পারে যে মার্জিনালাইজড কালচার কাকে বলে। আফ্রিকান কালচারকে মার্জিনালাইজড কালচার বলেছেন, কে বলছেন? টয়েনবি, ঠিক আছে। সো এস্কিমোস আন্ডার দ্য কালচারাল রিম অ্যান্ড ডিট হ্যাজ widely scattered culture in characterized by marginalized and relatively isolated communities, ঠিক আছে। তো কি বলছে? এস্কিমোস কোথায় দেখা যায়? এস্কিমোস হচ্ছে কানাডাতে দেখা যায়। এস্কিমোস হচ্ছে একটা ট্রাইব যারা এই কানাডাতে থাকে, তারাও কিন্তু এই যে এস্কিমোস এই কানাডায় থাকে। এস্কিমোস একটা ট্রাইবাল গ্রুপ যারা কানাডায় থাকে, ঠিক আছে। এটার অরিজিনও কোনটায়? এই আফ্রিকা থেকেই কিন্তু তারা গেছে, ঠিক আছে। তাই এস্কিমোসকেও আমরা কিন্তু এই আফ্রিকান কালচার রিমের মধ্যেই ফেলবো। যত ট্রাইব রয়েছে পৃথিবী জুড়ে, যত ট্রাইব তোমরা দেখতে পাবে, সেগুলো সে দেশেই থাক না কেন, তার অরিজিন যেহেতু আফ্রিকা, সেই জন্য ওটাকে আফ্রিকান কালচার রিমের মধ্যেই আমরা ফেলবো এবং আলোচনা করবো, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কি পড়তে পারো? তোমরা এখান থেকে জাস্ট ম্যাপটা তোমরা নেবে, যেভাবে আমি ম্যাপটাকে বোঝালাম। ম্যাপটাকে তোমরা একটা ম্যাপকে তোমরা প্রিন্ট আউট করে নেবে, বা যদি অ্যাটলাস থাকে অ্যাটলাস দেখে তোমরা মার্ক করে নেবে কোন জায়গাটা অক্সিডেন্টাল কালচার রিম, কোন জায়গাটা ইসলামিক কালচার রিম, কোন কোন দেশ পড়ছে তার মধ্যে, ইন্ডিয়ান রিম কোনটা, ইস্ট এশিয়ান কালচার রিম কোনটা, সাউথ ইস্ট এশিয়ান কালচার রিম কোনটা, অ্যাংলো আমেরিকান কালচার রিম কোনটা, ল্যাটিন আমেরিকান কালচার রিম কোনটা, অস্ট্রেলিয়ান কালচার রিম কোনটা, মেসো আফ্রিকান বা নেগ্রো আফ্রিকান কালচার রিম কোনটা, বর্ডার আইডেন্টিফাই করবে এবং তার মধ্যে কোন কোন কান্ট্রি পড়ছে, তার মধ্যে পড়ছে, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে আচ্ছা বলো তো যে ইসলামিক রিমের একটা দেশের নাম বলে দিল, বলতে হবে এটা কোন রিমের মধ্যে পড়ছে, ইসলামিক রিম না মেডিটেরিনিয়ান রিম নাকি অস্ট্রেলিয়ান রিম, কার মধ্যে পড়ছে। তো তুমি যদি জায়গাটাকে ম্যাপে লোকেট করে রাখো এবং তার মধ্যে কোন কোন দেশ রয়েছে সেগুলোকে যদি ম্যাপে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এটা তুমি পড়বে। আর টোটাল কতগুলো বেস আছে সেটা অবশ্যই জানবে। টোটাল নাম্বার অফ বেস কতগুলো ছিল? 8টা বেস। এই 8টা বেসের নাম ভালো করে মুখস্থ রাখবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, টোটাল কতগুলো কালচার রিম ছিল
চারটে মেজর, প্রথম চারটে মেজর আর লাস্ট দুটো হচ্ছে মাইনর। ঠিক আছে, টোটাল 6টা, নাম্বার অফ কালচারাল রিম 6টা। ওকে, চলো, তো আজকে এই অবধি ছিল তোমাদের ক্লাস।